আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ গাছ লাগায় আর বিএনপি তা ধ্বংস করে বললেন প্রধানমন্ত্রী। কার্বন নিঃসরণ কমিয়ে আরও বেশি বনায়ন সৃষ্টির তাগিদ। একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য বিভিন্ন উপায়ে কাজ করছে ক্ষমতাসীনরা বললেন মির্জা ফখরুল। গণ আন্দোলন সৃষ্টি করে সরকারকে পরাজিত করার আহ্বান। শ্রমিক পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের সময় বাড়ানোর আবেদন নাকচ করে দিয়েছে মালয়েশিয়ার সরকার, জানালেন দেশটির রাষ্ট্রদূত। বিকেলে বসবে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন। কাল বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপে 7টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। দুপুর 12টা পর্যন্ত ভোটের হার 17.31%। ভারতের 18তম সাধারণ লোকসভা নির্বাচনে আবারও জয়ী বিজেপি। টানা তৃতীয়বারের মতো দিল্লির মসনদে বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে ফলজ, বনজ এবং ভেষজ গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশ রক্ষার ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ গাছ লাগায় আর বিএনপি তা ধ্বংস করে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। পরিবেশ দূষণের কারণ, দূষণ থেকে বাঁচার উপায় খুঁজে বের করা সহ মানুষকে পরিবেশ রক্ষায় সচেতন করে তোলার লক্ষ্যেই প্রতি বছর 5 জুন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। দিবসটি উপলক্ষে সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভা, পরিবেশ মেলা, জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন, জাতীয় পরিবেশ পদক, বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার এবং জাতীয় বনায়নে উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক তুলে দেন তিনি। প্রধানমন্ত্রী তার বক্তব্যে পরিবেশ রক্ষার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বর্তমান সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। জাতির পিতা প্রধান সরকার 1996 সালে 2001 সালে আমরা সরকারে আসি, তখন আমরা পরিবেশ রক্ষা এবং বন সম্পদ রক্ষার ব্যবস্থা কর্মসূচি নিয়ে, কিন্তু তার পূর্ব থেকেই 1984 সালে বাংলাদেশ আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয় এবং আমাদের যে সহযোগী সংগঠন কৃষক লীগের উপর আমরা দায়িত্ব দিই এবং আমরা আমাদের দল হিসেবে আমাদের মূল দল আওয়ামী লীগ এবং সেই সাথে আমাদের সহযোগী সংগঠনগুলি প্রত্যেকটা সদস্য ব্যাপকভাবে বৃক্ষরোপণ করবে। সবাইকে 3টি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে অতিমাত্রায় কীটনাশক, রাসায়নিক সার ব্যবহার না করে প্রাকৃতিকভাবে পোকামাকড় দমন ও মাটির উর্বরতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। সবাইকে আমি একটা অনুরোধ করব, আজকে আমরা এই পরিবেশ দিবস পালন করছি, যারা এখানে উপস্থিত আছেন এবং যারা উপস্থিত নাই, যারা শুনছেন আমার বক্তব্য, তাদের সকলের কাছে অনুরোধ থাকবে অন্তত আপনারা নিজেরা প্রত্যেকে যেখানেই পারেন গাছ লাগান। ফলের গাছ লাগালে ফল খেতে পারবেন, আর বনজ গাছ লাগালে সেটা যখন বেশ বড় হবে বিক্রি করে টাকা পাবেন। বৃক্ষরোপণ, প্রাকৃতিক সংরক্ষণ এবং উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া উল্লেখ করে বিগত সময়ে বিএনপি জামাতের বৃক্ষ নিধনের কথা মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। আমাদের বৃক্ষরোপণ ও প্রকৃতি পরিবেশের সংরক্ষণ এবং উন্নয়নের একটা ধারাবাহিক প্রক্রিয়া 2001 থেকে 2006 মেয়াদে বিএনপি জামাত জোট বা পরবর্তী 2 বছরের তত্ত্বাবধায়ক সরকারের সময় এই ধারাবাহিকতা কিন্তু রক্ষা করা হয়নি। শুধু তাই না, আপনারা দেখেছেন 2013 সালে সরকার উৎখাতের আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস করে মানুষকে যেমন হত্যা করা, তাছাড়া আমাদের বাস, ট্রাক, গাড়ি, রেল, লঞ্চ সেগুলি আগুনে জ্বালিয়ে দেওয়া আর বৃক্ষ নিধন করা, হাজার হাজার বৃক্ষ, লক্ষ লক্ষ বৃক্ষ তারা কেটে ফেলে দেয় জামাত, বিএনপি এরা সেই সময়।
অর্থাৎ আমরা যেখানে গাছ লাগিয়ে গেছি সেগুলি তারা ধ্বংস করেছে, এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। পরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি পলাশ ও একটি কদবেলের চারা রোপণ করে জাতীয় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ মেলার উদ্বোধন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। ক্ষমতাসীনরা আবারও একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য বিভিন্ন উপায়ে কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সাবেক আইজিপির দুর্নীতির খবর যখন বের হচ্ছে তখন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছেন বেনজির তাদের কেউ নয়। দুপুরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ওলামা দলের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গণ আন্দোলন সৃষ্টি করে আওয়ামী লীগকে পরাজিত করতে হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আবার বাংলাদেশকে শাসন করতে শুরু করেছে। ওই শাসন তারা করছে ভিন্ন পদ্ধতিতে। আবার এই একজনের শাসনের লক্ষ্যে তারা একটা গণতন্ত্রের একটা প্রসাদ তারা সৃষ্টি করেছে, কিন্তু গণতন্ত্র বিশ্বাস করে না। আজকে যারা এই বিরোধী কথা বলে তাকে তুলে নিয়ে যায়। বিভিন্ন আইন পাস করেছে তারা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্ট। এই আইনগুলো দিয়ে কেউ কথা বলার সেই স্বাধীনতা পায় না। মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের সময় বাড়ানোর আবেদন নাকচ করে দিয়েছে সে দেশের সরকার। দুপুরে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সাথে বৈঠক শেষে গণমাধ্যমকে কথা জানান দেশটির রাষ্ট্রদূত হাজনা মোহাম্মদ হাশিম। বলেন, 15টি দেশের সাথে শ্রমিক নেয়ার চুক্তি ছিল মালয়েশিয়ার, যার সময়সীমা একই সাথে শেষ হয়েছে। তাই বাংলাদেশের শ্রমিকদের জন্য আলাদাভাবে সময় বাড়ানোর সুযোগ নেই। এ সময় 31 মের পর এ ভিসা ইস্যু করা নিয়ে বাইরার অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি। এ সময় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, 17,000 কর্মী পাঠাতে মালয়েশিয়ার কাছে আবারও আবেদন করা হয়েছে। My government stand by the deadline, which is May 31st, because we have 15 source countries and we want to ensure uniformity, meaning standard in terms of the application of this deadline with our 15 source countries. This is not peculiar to Bangladesh only, but it applicable to all 15 source countries. এই 17,000 যাদের ভিসা পেয়েছে তাদেরকে তাদের দেশে এন্ট্রি এবং কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য সেটা আমরা রিকোয়েস্ট করেছি, এবং সেটা সেই মেসেজটা কনভে করবে তাদের মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছে হাই কমিশন। সেটাই হয়েছে, এবং আমরা আশা করতেছি যে আমাদের রিকোয়েস্ট তারা রক্ষা করার জন্য চেষ্টা করবে। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হবে আজ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করবেন। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল 5টায় অধিবেশন শুরু হবে। কাল অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করবেন। এটা হবে অর্থমন্ত্রী হিসেবে তার প্রথম বাজেট। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, প্রস্তাবিত বাজেটের আকার হতে পারে 7,97,000 কোটি টাকা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। চলতি অর্থ বছরের বাজেট হবে দেশের 53তম এবং আওয়ামী লীগ সরকারের 6 মেয়াদে 25তম বাজেট। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপে দেশের 7টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। সকাল 8টায় শুরু হওয়া এ ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। আজকের ভোটের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন। তবে ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত 20টি উপজেলায় আগামী 9 জুন ভোট গ্রহণ করা হবে। এ নির্বাচনে মোট 721 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা, ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে 67,707 জন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। দর্শক, এই মুহূর্তে সিলেট থেকে ভোটের খবর জানাচ্ছেন সহকর্মী মৃণাল কান্তি দাস। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে সিলেট জেলার দুটি বন্যা
কবলিত উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা অবস্থান করছি সিলেটের জকিগঞ্জ উপজেলায়। আমি যদি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করি এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই, সিলেটের দুটি বন্যা কবলিত উপজেলা জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় আজ সকাল 8 ঘটিকা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল 4 ঘটিকা পর্যন্ত। তবে আমরা অনেক কেন্দ্রে ঘুরে দেখেছি, সকাল থেকেই কিন্তু ভোটারদের উপস্থিতি খুব একটা দেখা যাচ্ছে না। পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের সংখ্যাই বেশি। কানাইঘাট উপজেলায় 2,08,999 জন মোট ভোটার রয়েছেন এবং জকিগঞ্জ উপজেলায় 1,91,513 জন ভোটার। তবে বন্যা পরিস্থিতি বিবেচনায় জকিগঞ্জে 5টি ও কানাইঘাটে 4টি কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় মোট 23 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে জকিগঞ্জে চেয়ারম্যান পদে 4 জন, ভাইস চেয়ারম্যান পদে 4 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া কানাইঘাট উপজেলায় চেয়ারম্যান পদে 7 জন এবং ভাইস চেয়ারম্যান পদে 4 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন নির্বাচন করছেন। তবে এই 2 উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতির কারণে কিন্তু ভোট গ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। এছাড়া ভোটার উপস্থিতিও কম হতে পারে আশঙ্কা করা হচ্ছে। এখানকার লাখো মানুষ কিন্তু এখনো পানিবন্দী রয়েছেন। তবে আরেকটি তথ্য আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ভোট গ্রহণের প্রায় 6.5 ঘন্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। আসলে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে। আসলে এই ছিল সিলেট থেকে নির্বাচনের সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। মৃণাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার খুলনা থেকে ভোটের খবর জানাচ্ছেন প্রতিনিধি শিশির রঞ্জন মল্লিক। ধন্যবাদ আপনাকে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে খুলনায় কিন্তু 3টি উপজেলায়, দ্বিতীয় দফা 3টি উপজেলায় কিন্তু আজ সকাল 8টা থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে। এই ভোট গ্রহণের আমরা বিভিন্ন কেন্দ্রে কিন্তু বঠিয়াকাটা, দাকব এবং রূপসা, এই যে 3টি উপজেলায় যে ভোট গ্রহণ চলছে, এখানে কিন্তু আমরা সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে দেখছি। এখানে সকালে ভোটারের উপস্থিতি ছিল একটু, এরপর থেকে যখন রৌদ্র হওয়া শুরু হলো চরম তাপদাহের কারণে এখন একটু উপস্থিতি কম দেখতে পাচ্ছি। আমরা এখন অবস্থান করছি খুলনার যে বঠিয়াঘাটা যে উপজেলাটা, বঠিয়াঘাটা উপজেলায় এখানে কিন্তু যে চক্রাখালী নামক যে একটা বিদ্যালয় আছে, এই বিদ্যালয়ে এখানে সবথেকে বেশি ভোটারের যে উপস্থিতি হওয়ার কথা, সেখানে আমরা এখন অবস্থান করছি। কিন্তু সকাল থেকে যে উপস্থিতি দেখেছিলাম এখন কিন্তু উপস্থিতি একটু কম। সব মিলিয়ে বিভিন্ন যে কেন্দ্র পরিদর্শনের সময় আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি এবং আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখানে প্রত্যেকটা যে 3টি যে উপজেলা ভাগ করে কিন্তু 10 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আনসার, বিজিবি এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী র্যাব, পুলিশ সহ সবাই কিন্তু একযোগে কাজ করে যাচ্ছে। আমরা সকালে এখানকার যে আমাদের নির্বাচন কর্মকর্তা যে আহসান হাবিব, তার সঙ্গে কিন্তু কথা বলেছি, তখন সে আমাদেরকে জানিয়েছে যে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু নির্বাচন আমরা যেভাবে করব এবং যদি কেউ কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করে থাকে তাহলে সেক্ষেত্রেও আমরা আমাদের সকল প্রকার আইনি প্রক্রিয়া রয়েছে, সেটা দিয়ে আমরা কিন্তু কোনো ধরনের কোনো অপরাজিতা কোনো ঘটাতে দেব না, সঠিক সুন্দরভাবে নির্বাচনটা করব, এটাই আমাদের সবার লক্ষ্য। সব মিলিয়ে খুলনার যে 3টি উপজেলায় যে নির্বাচন আজ সকাল থেকে ভোট গ্রহণ চলছে আর কি, যে এই উপজেলা পরিষদ নির্বাচনে সকল প্রার্থীরা, তাদের সাথেও আমরা কথা বলেছি এবং অন্যান্য ভোটাররা তাদের সাথেও কথা বলেছি। কারোর দিক থেকে আমরা কিন্তু কোনো ধরনের কোনো অভিযোগ বা কোনো কিছু এখনো পাইনি। সবাই কিন্তু উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান এবং তাদের যে পোলিং এজেন্ট সবাই, তাদের সাথে কথা বলেছি, তারা সবাই একযোগে ভালো অবস্থানে আছে, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। এই ছিল খুলনার 3টি উপজেলার ভোট গ্রহণের সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। শিশির, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে রংপুরের বদরগঞ্জ থেকে ভোটের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, ভোটের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন।
জি আমাতুল, আপনি জানেন যে চতুর্থ ধাপের যে উপজেলা পরিষদ নির্বাচন সেটি কিন্তু রংপুরের দুটি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই চতুর্থ ধাপে রংপুরের বদরগঞ্জ এবং রংপুর যে তারাগঞ্জ এই দুটি উপজেলাতে সকাল 8টা থেকে নির্বিঘ্নে কিন্তু ভোট গ্রহণ সেটি কিন্তু চলছে। আমি এই মুহূর্তে রয়েছি রংপুরের যে বদরগঞ্জ এই উপজেলার একটি ভোট কেন্দ্রের একেবারে সামনে রয়েছে। রংপুর যে বদরগঞ্জ উপজেলার এখানে যে কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ অর্থাৎ এই ভোট কেন্দ্রের সামনে কিন্তু আমি অবস্থান করছি। এখানে আমরা দেখেছি যে অনেক ভোটার তারা কিন্তু তাদের ভোট প্রদান শেষে তারা কিন্তু এই যে ভোট কেন্দ্রের সামনে তারা কিন্তু অবস্থান করছেন এবং অনেকে কিন্তু একে একে যেহেতু বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এই কারণে কিন্তু আমরা দেখেছি যে এই অঞ্চলের মানুষ তারা কিন্তু এই সময়টা একটু কিন্তু আমরা দেখেছি যে ধান মাড়াই ব্যস্ত সময় পার করছে। এই কারণে ভোটার উপস্থিতি কেন্দ্রে না থাকলেও সাধারণ মানুষ কিন্তু সাধারণ ভোটাররা অনেকে ভোট দিয়েছে কিন্তু অবসর সময় তারা কিন্তু বিভিন্ন ছায়াযুক্ত স্থানে কিন্তু তারা কাটাচ্ছেন। তবে ভোটের যে সার্বিক পরিস্থিতি আমরা বদরগঞ্জে কিন্তু আমরা দেখেছি যে একজন জাল ভোট দেয় কিন্তু তাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে এখানকার যে ম্যাজিস্ট্রেট দায়িত্বরত যে ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু তেমনটা জানিয়েছেন। তবে সব মিলে যদি বলি যে রংপুরের যে দুটি উপজেলা পরিষদ অর্থাৎ বদরগঞ্জ এবং তারাগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে কিন্তু যে সেই ধরনের কোনো সহিংসতার সংবাদ কিন্তু আমাদের কাছে নাই। তবে উৎসবের যে ভোট উৎসব সেটি কিন্তু কোনো কেন্দ্রে কিন্তু চোখে পড়েনি, কারণ এই সময়টা কিন্তু এই অঞ্চলের সবচেয়ে বড় মৌসুম এবং ধান মাড়াই কাজে ব্যস্ত থাকায় কিন্তু সাধারণ মানুষ সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে কিন্তু এসে যে দীর্ঘ লাইনে অপেক্ষা করে ভোট প্রদান করবে সেটি কিন্তু লক্ষ্য করেনি। তবে সাধারণ ভোটাররা কিন্তু একে একে আসছেন এবং ভোট কেন্দ্রে যাচ্ছেন, তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করছেন এবং এরপরে নির্বিঘ্নে কিন্তু বাড়ি চলে যাচ্ছেন। কিন্তু ভোটারদের সাথে কথা বলছি, তারা যেটি বলছেন যে ভোট দিতে এসে এবং যেতে গিয়ে কিন্তু তারা কোনো ধরনের কোনো যে বাধা বিপত্তির সম্মুখীন কিন্তু তারা হননি এবং নির্বাচনী পর্যবেক্ষণে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু তৎপর রয়েছেন এবং পাশাপাশি আমরা বিভিন্ন কেন্দ্রগুলোতে গিয়ে কিন্তু ভোটারদের যে উপস্থিতি সেটি লক্ষ্য না হলেও কিন্তু অনেক জায়গাতে আমরা দেখেছি যে এখন 30%-এর উপরে কিন্তু অনেক কেন্দ্রে ভোট পড়েছে। বিকাল 4টা পর্যন্ত যেহেতু ভোট গ্রহণ চলবে এই কারণে কিন্তু ভোটাররা এখন বিকালবেলা একটু ভোটারদের যে উপস্থিতি সেটি কেন্দ্রগুলোতে বাড়তে শুরু করেছে। তবে এই ছিল আমার কাছে আমাদের যে রংপুরের বদরগঞ্জের যে উপজেলা পরিষদ নির্বাচনের যে ভোট গ্রহণের সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুরের বদরগঞ্জ থেকে ভোটের সার্বিক পরিস্থিতির খবর জানাচ্ছিলেন প্রতিনিধি মাহমুদুল হাসান। দর্শক, এবারে নেত্রকোনা থেকে ভোট গ্রহণের খবর জানাচ্ছেন প্রতিনিধি আনিসুর রহমান। জি ধন্যবাদ। আপনি জানেন যে সারা দেশের মতো কিন্তু নেত্রকোনা চতুর্থ ধাপে নেত্রকোনা কেন্দ্র উপজেলা পরিষদের নির্বাচন সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছিল। এখন বিকাল টানা 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এখন দুপুর গড়িয়েছে। এখন ভোটারের উপস্থিতি কিন্তু প্রায় বেশ কয়েকটি কেন্দ্র কিন্তু আমি ইতিমধ্যে ঘুরেছি। ভোটাররা কিন্তু তারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে তারা ভোট দিতে আসছেন। কোথাও কোথাও কিছু অভিযোগ পেয়েছি আসলে ভোট কেন্দ্রে আসতে ভোটারদেরকে বাধা দিচ্ছে প্রতিপক্ষরা প্রার্থীরা। তো এই উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী সহ মোট 13 জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে 2,72,332 জন ভোটার রয়েছেন। তারা আজকে পছন্দের প্রার্থীকে তারা ভোটারদের ভোট দিয়ে তারা নির্বাচিত করবেন। যে আমি এখানে একজন ভোটার রয়েছেন, আমি তার সাথে কথা বলবো, জানতে চাই আসলে আজকে আপনি ভোট প্রদান করেছেন, ভোটারের পরিস্থিতি আসলে এখানে ভোটের পরিস্থিতি কেমন? এখানে ভোটের পরিস্থিতি ভালো। আমি যে কেন্দ্রে ভোট দিলাম এখানে এখন পর্যন্ত প্রায় 40% ভোট কাস্ট হয়ে গেছে। তো স্বতঃস্ফূর্তভাবে লোকজন ভোট দিচ্ছে। তো সারা উপজেলার মধ্যে আমি তো একজন ভোটার হলেও এই এলাকার একজন ব্যক্তি হিসেবে আমার কিছু দায়িত্ব রয়েছে। কিছু কিছু কেন্দ্র থেকে আমাদের কাছে অভিযোগ আসছে যে কিছু ফলস ভোট হচ্ছে। যেমন আমার ইউনিয়ন বলাইশিমল, আমার ইউনিয়নের 2টি কেন্দ্রের ব্যাপারে কবিচন্দ্রপুর এবং আপনার কচনদারা। তো আমি সেগুলি প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলছি। এখানে বগদা থেকে একটা খবর আসছিল, সেখানে প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলছি। আমি বলছি যে ব্যালটের ছবির সাথে দেখে যাতে তারা ব্যালটটা প্রদান করে। ঘটনা কি আছে? তেমন কোনো অপ্রীতিকর ঘটনা নাই। প্রশাসন খুব সিরিয়াস, যেখানেই ঘটনা ঘটছে সেখানে তারা দৌড়িয়ে যাচ্ছে। যেমন আপনার সিলিমপুর কেন্দ্রে দুল্লি গ্রামের যারা ভোট দিতে আসবে তাদের বাধা প্রয়োগ করা হয়েছিল। ইউনো সাহেব এবং স্ট্রাইকিং ফোর্স গিয়ে তার ভোটারদেরকে নিয়ে আসছে। খুব ভালো উদ্যোগ, প্রশাসন খুবই সিরিয়াস। এছাড়া কিন্তু সব মিলিয়ে এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। প্রশাসন কিন্তু বলেছেন নির্বিঘ্নে যেন তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোটাররা ভোট দিতে পারে, সে প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু সেই ব্যবস্থা রাখা হয়েছে। এই ছিল আমার কাছে নির্বাচনের সর্বশেষ তথ্য। ধন্যবাদ।
আনিসুর, আপনাকে ধন্যবাদ। দর্শক, দেশের বিভিন্ন জেলা থেকে ভোট গ্রহণের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে দুপুর 12টা পর্যন্ত ভোটের হার 17.31% বলে জানিয়েছেন ইসি সচিব শফিউল আজিম। কমিশন ভবনে তিনি সাংবাদিকদের জানান, নির্বাচন চলাকালীন একটি বিচ্ছিন্ন ঘটনায় 4 জনকে আটক করা হয়েছে, একাধিক ঘটনায় 3 জনকে জরিমানা করা হয়েছে। এছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। আমরা কোনো ধরনের ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা, কোনো ধরনের এখানে আপনার মাসল শো করার কোনো সুযোগ নেই। ভোটদান যারা দিতে আসবে তারা যাতে নির্বিঘ্নে নির্ভয়ে এবং শান্তিপূর্ণভাবে তারা তাদের ইচ্ছা মতো ভোট দিতে পারেন, সেই পরিবেশটা আমরা নিশ্চিত করতে হবে। সকাল থেকে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের বিষয়টি পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন। এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ অপু। ভোটের 6.5 ঘন্টা তো পার হয়েছে, তো সার্বিক পরিস্থিতি নিয়ে কি বলছে কমিশন? মাতুল, আপনাকে ধন্যবাদ। আসলে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে হয় যে নির্বাচন কমিশন তার সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জটি মোকাবেলার পরপরে কিন্তু আসলে উপজেলা নির্বাচনের একটা চ্যালেঞ্জ তারা নিয়েছিল এবং সেই চ্যালেঞ্জটি কিন্তু আসলে এই নির্বাচনী চ্যালেঞ্জটি 4 ধাপে তারা অনুষ্ঠিত করেছে। এর মধ্যে কিন্তু আজকে সর্বশেষ ধাপ যে 60টি উপজেলার নির্বাচন আসলে একসাথেই সম্পন্ন হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে নির্বাচন কমিশনের যে কন্ট্রোল রুম রয়েছে এখান থেকে আসলে বিভিন্ন যে রংপুর, খুলনা, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী এবং ঢাকা বিভাগে বিভিন্ন জায়গায় যেসব জায়গায় ভোট হচ্ছে সেসব জায়গায় কিন্তু আসলে তদারকি করা হচ্ছে এবং এই তদারকির মাধ্যমে কিন্তু একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে যেখানেই যে ঘটনা ঘটছে না কেন সেগুলো তাৎক্ষণিকভাবে প্রযুক্তির মাধ্যমে এখানে আসছেন এবং সেগুলো আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হচ্ছে এবং অবহিত করার পরপরই কিন্তু আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেগুলোকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনারা কিছুক্ষণ আগে কিন্তু জেনেছেন যে নির্বাচন কমিশন সচিবালয়ের যে মুখপাত্র নতুন যে সদ্য যে যোগদান করেছেন সচিব, তিনি আসলে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। তিনি আসলে আমাদেরকে জানিয়েছেন যে এখানে আপনার যেরকম মাত্র 2 ঘন্টায় এবং দুপুরে আগ পর্যন্ত 17.31% ভোট কাস্ট হয়েছে। আমরা এখন আরেকটি কন্ট্রোল রুমে একটু যাচ্ছি, সেটা হচ্ছে যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে দায়িত্ব পালন করছেন। আপনারা একটু আগে দেখতে পাচ্ছিলেন যে ওখানে যে দায়িত্ব পালন করছিলেন বিভিন্ন জেলা থেকে যে তথ্যগুলো আসছিল, এখানে যারা দায়িত্ব পালন করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা দায়িত্বে রয়েছেন তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছেন এবং ব্যবস্থা নিচ্ছেন এবং হয়তো দু একটি ঘটনা ঘটলেও সেগুলো স্থানীয়ভাবে তাৎক্ষণিকভাবে সেগুলো ব্যবস্থা গ্রহণ করে সমস্যার সমাধান আপ্রাণ চেষ্টা করছেন। আর একটি বিষয় আসলে না বললে নয় যে এই কন্ট্রোল রুমের মাধ্যমে যে তথ্যগুলো আসছে সেই তথ্যগুলো যাতে পুঙ্খানুভাবে যারা মাঠ পর্যায়ে আসে স্ট্রাইকিং ফোর্স থেকে র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন যারা কাজ করছেন তারা কিন্তু আসলে এই বিষয়গুলো নিয়ে আসলে কাজ করছেন এবং ইতিমধ্যে কিন্তু 4 জনকে আসলে আটক করা হয়েছে এই ভোটের পরিবেশ বিঘ্নিত কারণে। অর্থাৎ সবকিছু মিলে বলতে গেলে এতটুকুই বলতে হয় আমাতুল যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে ধরনের আশ্বস্ত করা হয়েছিল গণমাধ্যম কর্মীদের এবং মাঠ পর্যায়ে যে রিটার্নিং কর্মকর্তা এবং প্রিজাইডিং অফিসারদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেই নির্দেশনা অনুযায়ী আসলে কাজ চলমান রয়েছে। আসলে এখন ভোট গ্রহণ চলছে, বিকাল 4টা পর্যন্ত ভোট চলবে, এরপর গণনা হবে এবং এই ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরেই আমরা যতটুকু আমাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে আসলে কথা বলতে পারেন। এরপরে আসলে বোঝা যাবে যে ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের যে 4th ধাপের যে নির্বাচনটি সেই নির্বাচনটি আসলে কেমন সম্পন্ন হলো এবং আসলে তাদের যে প্রত্যাশা জায়গাটুকু কতটুকু পূরণ হয়েছে। তো আমাতুল, এটাই ছিল আমার কাছে নির্বাচন কমিশন সচিবালয় থেকে সর্বশেষ খবর। আমাতুল। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আবু সাইদ অপু। চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে।
আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আগামী 29 জুন থেকে 11 আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। দুপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষা 2024 উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সভা শেষে মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। 11 আগস্ট 2024 তারিখ পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। শিক্ষা বোর্ড সমূহের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের সাথে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলো অনলাইনে সার্বক্ষণিকভাবে তথ্যাদি আদান প্রদান করবেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এইচএসসি আলিম ও এইচএসসি বিএম, বিএমটি, এইচএসসি ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। ভারতের 18তম সাধারণ লোকসভা নির্বাচনের 543টি আসনের চূড়ান্ত ও আনুষ্ঠানিক ফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। গত দুইবারের মতো এবারও ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপি 240টি আসন পেয়েছে। তবে সরকার গড়তে হলে বিজেপিকে শরিকদের উপর নির্ভর করতে হবে, আর কংগ্রেস পেয়েছে 99 আসন। ফল ঘোষণার পর দিল্লির বিজেপি কার্যালয়ে দেয়া ভাষণে নরেন্দ্র মোদী বলেন, এই জয় বিশ্বের বৃহত্তম জয়। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। ভারতের লোকসভা নির্বাচনে 543টি আসনের সবগুলোর চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। প্রকাশিত ফল অনুযায়ী 543টি আসনের মধ্যে 240টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস পেয়েছে 99টি আসন। ঘোষিত ফল অনুযায়ী বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ জোটের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে 286টি। অপরদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের মোট আসন সংখ্যা হয়েছে 202টি। নির্বাচনে ভারতীয় জনতা পার্টি প্রত্যাশা অনুযায়ী ফল করতে না পারলেও এনডিএ জোটের জয় উদযাপনে দিল্লিতে বিজেপি কার্যালয়ে পৌঁছে নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, আজকের জয় বিশ্বের বৃহত্তম জয়। তেলেঙ্গানা में हमारी संख्या दोगुना हो गई है। आंध्र प्रदेश में चंद्रबाबू नायडू जी के नेतृत्व में एनडीए ने शानदार प्रदर्शन किया है। बिहार में नीतीश बाबू के नेतृत्व में भी एनडीए ने शानदार प्रदर्शन किया है। তিনি বলেন, দেশের মানুষ বিজেপি ও এনডিএর প্রতি পূর্ণ আস্থা রেখেছে। তিনি একে ভারতীয়দের বিজয় বলেও অভিহিত করেন। बीजेपी ने केरला में भी सीट जीती है। हमारे केरल के कार्यकर्ताओं ने बहुत बलिदान दिए हैं। अपने 2 कार्यकाल पूरे करने के बाद तीसरी बार वापस आई है। এর আগে 2019 সালে লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে 303 আসনে জয় পেয়েছিল। সেবার বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ 352 আসন পায়। এবার বিজেপি সবচেয়ে বেশি আসন পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায়নি। সেক্ষেত্রে এনডিএ জোট শরিকদের উপর নির্ভর করতে হবে বিজেপিকে। গত নির্বাচনে কংগ্রেস এককভাবে পেয়েছিল 52টি আসন, আর কংগ্রেস নেতৃত্বাধীন তৎকালীন ইউপিএ জোট পেয়েছিল 94 আসন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ভারতে 2019 সালের মতো এবারের লোকসভা নির্বাচনে ফিল্ম সিরিয়ালের অভিনেতা অভিনেত্রী অনেকেই প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। পাশাপাশি রাজনীতির মাঠের তারকা প্রার্থীদেরও রয়েছে ব্যাপক সরব উপস্থিতি। পশ্চিমবঙ্গের 29টি আসনে এবার একাধিক তারকা প্রার্থী ছিলেন। কে কোথায় কেমন ফল করলেন বিস্তারিত জানাবেন জুবার রহমানের রিপোর্টে। ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল মোটামুটি স্পষ্ট। পশ্চিমবঙ্গের 29টি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা হয় জিতে গেছেন, নইলে এগিয়ে আছেন। এ রাজ্যে এবার একাধিক তারকা প্রার্থী ছিলেন। জানাবো কে কোথায় কেমন ফল করলেন। ঘাটাল কেন্দ্র থেকে জয়ী হয়ে আবারও নির্বাচিত হয়েছেন দীপক অধিকারী ওরফে দেব। মিডিয়া পাড়ার সহকর্মী হিরণ চট্টোপাধ্যায়কে বিপুল ভোটে হারিয়ে বিজয়ী হয়েছেন তিনি। প্রথমবার রাজনীতির ময়দানে পা রেখেই সফল হয়েছেন দিদি নম্বর 1 খ্যাত রচনা ব্যানার্জি। বন্ধু ও সহকর্মী লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে হুগলি কেন্দ্র থেকে তিনি জয়ী হয়েছেন বলে জানা যায়। যাদবপুর লোকসভা কেন্দ্রের পর শেষ হাসি হেসেছেন সায়নী ঘোষ। এ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পরাজিত হয়েছেন সৃজন ভট্টাচার্য ও অনির্বাণ গঙ্গোপাধ্যায়। মেদিনীপুর লোকসভা আসনে জয়ী হয়েছেন জুন মালিয়া। সেখানে তিনি বিজেপির হেভিওয়েট প্রার্থী অগ্নিমিত্রা পালকে হারিয়ে দিয়েছেন। বীরভূমে বিপুল ভোটের ব্যবধানে জিতে লোকসভার টিকিট পেয়েছেন শতাব্দী রায়। প্রায় 2 লাখ ভোটের ব্যবধানে জিতেছেন এই অভিনেত্রী।
বহরমপুরের হেভিওয়েট প্রার্থী অধীন রঞ্জন চৌধুরীকে এবার চমক দেখিয়েছেন ভারতীয় ক্রিকেটের সাবেক তারকা ও তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান। অন্যদিকে আসানসোল থেকে জয়ী হয়েছেন শত্রুঘ্ন সিনহা। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। আওয়ামী লীগ গাছ লাগায় আর বিএনপি তা ধ্বংস করে বললেন প্রধানমন্ত্রী। কার্বন নিঃসরণ কমিয়ে আরো বেশি বনায়ন সৃষ্টির তাগিদ। একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য বিভিন্ন উপায়ে কাজ করছে ক্ষমতাসীনরা বললেন মির্জা ফখরুল। গণ আন্দোলন সৃষ্টি করে সরকারকে পরাজিত করার আহ্বান। শ্রমিক পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের সময় বাড়ানোর আবেদন নাকচ করে দিয়েছে মালয়েশিয়ার সরকার, জানালেন দেশটির রাষ্ট্রদূত। বিকেলে বসবে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন। কাল বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপে 7টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। দুপুর 12টা পর্যন্ত ভোটের হার 17.31%। এবং ভারতের 18তম সাধারণ লোকসভা নির্বাচনে আবারও জয়ী বিজেপি। টানা তৃতীয়বারের মতো দিল্লির মসনদে বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।